বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে দেখবেন আমার সামনে একটি পাথরের একটি সিরামিকের একটি মাছ রেখেছি। তো এ থেকে বোঝা যায় যে আজকে মাছ নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকে মাছ নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো, যেটা যেটা হচ্ছে আমাদের দেশে শীতকালে আমাদের অনেক খামারিগণ তাদের মাছকে খাবার বন্ধ করে দেন। এই যে খাবার বন্ধ করে দেওয়ার যে একটা কুফল, একটা ভয়ঙ্কর কুফল, সেটা নিয়েই আজকে মূলত আমার আলোচনা। গত পরশুদিন আমাদের ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের মাননীয় প্রেসিডেন্ট মাহবুবুল আলম খান শাহিন ভাই আমাকে এ বিষয়ে অবগত করেন যে তুমি যে শীতকালে যে মাছকে আমাদের দেশের মানুষজন খামারিগণ মাছকে যে খাবার বন্ধ রাখে, এ ব্যাপারে তুমি তাদেরকে একটু অবহিত করো, যে তোমার দায়িত্বের মধ্যে পড়ে। তো আমরা যদি কাউকে প্রশ্ন করি, কোনো খামারি ভাইকে, যে ভাই শীতকালে আপনি আপনার পুকুরের খাবার কেন দিচ্ছেন না, তারা সহজ উত্তর দিয়ে দেয়, ভাই শীতকালে মাছ খায় না। তো শীতকালেও মাছ খাবে, কেন খাবে না? খায় না অক্সিজেনের অভাবের জন্য। অক্সিজেন কেন অভাব হয়? সূর্যের আলোর উপস্থিতি কম থাকে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, ফটোসিনথেসিস যে প্রক্রিয়াটা নর্মালি ঘটে, সূর্যের আলোর আল্ট্রাভায়োলেট রশ্মি এবং পানির মধ্যে যে প্লাঙ্কটন রয়েছে, তার যে ছোটো ছোটো পাতা রয়েছে, এই পাতার মধ্যে ক্লোরোফিল এবং আল্ট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মি যখন বিক্রিয়া করে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলি সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। এর মাধ্যমে পানিতে প্রাকৃতিকভাবে অক্সিজেন তৈরি হয়। শীতকালে সূর্যের আলোর উপস্থিতি কম থাকা, এই প্রক্রিয়াটা কম হয়, ফলে পানিতে প্রাকৃতিক অক্সিজেন তৈরি কম হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আর্টিফিশিয়াল অক্সিজেন সরবরাহ করতে হবে। তাহলে কিভাবে? আমরা বাজারে সোডিয়াম পারকার্বনেট নামে যে উপাদান পানিতে ডিজলভ অক্সিজেন তৈরি করার জন্য, সেটা প্রয়োগ করতে পারি। আবার এয়ারেটর ব্যবহার করতে পারি। দুইটাভাবেই আমরা অক্সিজেন পানিতে সরবরাহ করতে পারি। তো অক্সিজেন যদি সরবরাহ থাকে, তাহলে আমার মাছ অক্সিজেনটা নিতে পারবে এবং ফিড ইনটেকে তাদের বাধাটা চলে যাবে, তারা খাবারটা খেতে পারবে। তো খাবার দেওয়ার আরেকটা প্যারামিটার, যেটা হচ্ছে টেম্পারেচার। তো পানির যে টেম্পারেচার শীতকালে নর্মালি কমে যায়, 20 নিচেও চলে যায়। তো টেম্পারেচার কখন বেশি থাকবে? নর্মালি 12টা, 1টা, 2টা পর্যন্ত কিন্তু আমাদের শীতকালে আমাদের ওয়াটার বডিটা বা জলাশয়ে সূর্যের আলো পড়ে, এবং সেই সুবাদে দুপুর 2টা পর্যন্ত ওয়াটার টেম্পারেচার 25-এর মধ্যে থাকে, বা 25+ থাকে অনেক জায়গায়। তো আমরা যদি সেই সময়ের মধ্যে খাবারটা দিতে পারি, তাহলে কিন্তু মাছ অনায়াসে ফিডটা খাবে, গ্রহণ করবে। তাহলে এটা একটা বিষয়। আরেকটা বিষয়, যে আরেকটা প্যারামিটার, যদি অক্সিজেন কমে যায়, তাহলে কিন্তু অ্যামোনিয়াটা মানে স্বাভাবিকের চেয়ে বেশি বৃদ্ধি পায়। কারণ অ্যামোনিয়া গ্যাস অক্সিজেনের যে তুলনায় তার স্ট্রং একটা গ্যাস। অক্সিজেন একটা গ্যাস ফর্মেই থাকে, ডিজলভ অক্সিজেন বলি আমরা, দ্রবণীয়ভাবে পানির সাথে বিক্রিয়া করে থাকে। H2O এবং সোডিয়াম পারকার্বনেট এটা বিক্রিয়া করে পানিতে অক্সিজেন দ্রবণীয় হয়ে থাকে। কিন্তু যখন অ্যামোনিয়ার পরিমাণটা বেড়ে যায়, তখন অ্যামোনিয়াটা স্ট্রং হওয়ার জন্য অক্সিজেনটা পানির অণু থেকে চলে যায়, কমে যায়। এই জন্য আমাদের শীতকালে বাড়তি অক্সিজেন দিতে হবে, এবং অ্যামোনিয়া নিয়ন্ত্রণে রাখতে হলে অবশ্যই আমাদের অক্সিজেনের সরবরাহ রাখতে হবে, এবং ফিডটা আমাদের দিতে হবে সেই যে দুপুর 2টার মধ্যে, যখন পানির টেম্পারেচারটা নর্মাল থাকবে, 25+ থাকবে। এই যে জানুয়ারি লাস্টের দিকে বা ফেব্রুয়ারির প্রথমে যখন আবার খাবারটা আমরা দেই, তখন মাছ কিন্তু খাবারটা মুখে নেওয়ার পরে যে 2 মাস 2.5 মাস খাবার থেকে বিরত ছিল, তাদের যে হজম প্রক্রিয়া, পরিপাক ক্রিয়া ড্যামেজ হয়ে গিয়েছে, বা বিভিন্ন সিস্টেম, মেটাবলিজম থেকে শুরু করে ডাইজেস্টিভ এবং থিসিস আকারে যখন মলগুলো বের হয়ে যাবে, এর মধ্যে যে বিভিন্ন প্রক্রিয়াগুলো রয়েছে, এই পদ্ধতিগুলো, প্রক্রিয়াগুলো তারা নিস্তেজ হয়ে যায়। তখন এক পর্যায়ে মাছের পাকস্থলিতে ফিডটা পাকস্থলীর যে
ইন্টেস্টাইনের যে নালীগুলো রয়েছে সেগুলো ছিঁড়ে যায়, রক্ত বের হয়ে যায় এবং পাইপর দিয়ে রক্ত পড়ে, এবং অনেকেই তখন বলে যে মাছকে খাবার দিলেই মাছ মারা যাচ্ছে। এটাই হচ্ছে মূল কারণ। তাদের যে দীর্ঘ সময় তাদের খাবার খাওয়ানো থেকে বিরত রাখতেছি আমরা, রাখার ফলে তাদের খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা, পুরো সিস্টেমটা তাদের ড্যামেজ হয়ে যায়। পরবর্তীতে খাদ্য দেওয়ার সময় তারা তো ক্ষুধার জন্য ছটফট করতেছে, মুখ দিয়ে খাবার নিচ্ছে, কিন্তু তাদের যে ভিতরের যে খাদ্য হজম প্রক্রিয়া, খাদ্য গ্রহণ প্রক্রিয়া, থিসিস আকারে মলদার দিয়ে পায়খানা বের করার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা তাদের তখন আর আগের অবস্থায় নেই। ফলে আমরা যখনই খাদ্য দিচ্ছি তখনই পরের দিন মাছ মারা যাচ্ছে, তাদের পায়খানার রাস্তা দিয়ে রক্ত বের হচ্ছে, খাদ্য দেওয়ার পরেই মাছ মারা যাচ্ছে। তো প্রিয় খামারিবৃন্দ, আমি অনুরোধ করব, এই যে ভয়ঙ্কর একটা কুফল, পরবর্তীতে যে মাছের যে একটা মর্টালিটি আসবে, এটা মানে কি বলা যায় নিশ্চিত। যারা খাদ্য বন্ধ রাখছেন তাদেরকে অনুরোধ করব, এই যে দুপুর 2টার মধ্যে আপনারা যদি খাবার একবার হলেও আপনারা খাবার দেন, তাদের সিস্টেমটা সচল থাকুক। আপনারা মাছগুলোকে ওয়েট গেইন করেন, এবং খাদ্য না দেওয়ার ফলে প্রতিদিন আপনার মাছের ওয়েট কিন্তু একটা নেগেটিভে চলে যাচ্ছে, ওয়েট লস হচ্ছে। তো চেষ্টা করবেন আমার প্রিয় খামারি ভাইরা, দুপুর বা সূর্যের আলো বা পানির টেম্পারেচার দেখে, টেম্পারেচার মেপে আপনারা নিয়ম করে প্রতিদিন একবার হলেও খাদ্য প্রয়োগ করুন। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের অনেক সদস্য রয়েছেন, আমাদের 9টি আঞ্চলিক কমিটি রয়েছে। প্রত্যেকটা কমিটিতে আমাদের অসংখ্য এক্সিকিউটিভ রয়েছে, তারা কাজ করে যাচ্ছে প্রাইভেট সেক্টরের মাধ্যমে, আপনাদের খামারে যাচ্ছে, তারা প্রেসক্রিপশন করতেছে, আপনাদেরকে বিভিন্ন সুপরামর্শ দিচ্ছে। তো দিয়ে যাব আমরা, এবং ভবিষ্যৎ বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের কর্মকাণ্ড যেন আরও বিস্তর এবং সফলতা আসে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি বাংলাদেশ ফিশারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক কৃষিবিদ মৎস্যবিদ মোহাম্মদ রাশেদুজ্জামান দীপু, আজকের মতো আমার আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম।